এখানেই, আর কোনো দুঃখ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো, আমরা কোনো দায় নেব না। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, কেমন হলো এই বিষয়টি? সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো। হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি। এটা যেটা হলো, এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই। আমি পছন্দ করি নাই এই কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি। কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো, এখানে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল। পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে, এবং এই এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি জানি না। আমি হাসনাত আব্দুল্লাহর কার্য মানে প্রভাবটাই দেখেছি। তারা নাহিদ ইসলামও দাবি জানিয়েছেন, এই বিষয়ে বলেছেন, মানে সেই হিসেবে তো ছিলই। ঠিক আছে, উনি একদিন ছিলেন, আজকে তো না কোনো অবস্থান দেখিনি আমি, এবং সবকিছুই দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ করছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো, তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয়, এবং ওনারা এই কাজটা করেছেন। এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না। আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি। তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি, বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না। বিএনপি আসলে এটাই চাচ্ছিল, বিএনপি পলিটিক্স তো এটাই, বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো, আমরা কোনো দায় নেব না। এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি। কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে, বিএনপির হিসাব নিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে, এবং বিএনপি সেই রাজনীতিটাই করছে। তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি, মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না। তারা এটা দাবিও করে নাই, তারা এটা করেও নাই, সরকার করেছে। কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল, তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আমি মনে করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে। কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না। কিন্তু আনফরচুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন, এরপরে আরো অনেক দিন আসে, এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে, দেশে হবে, দেশের বাইরে হবে। তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে, তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা। এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতো, আমার কোনো আপত্তি ছিল না। তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না, ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে। আমরা একটা আইনকে কালো আইন বলি কেন? এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না। সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে। এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না। ইসলামপন্থীদের একটা আন্দোলন কিনা এটি, যেখানে আমরা বিএনপিদের দেখছি না, উনি এটি নিজে থেকেই তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো, কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমউদ্দিন রহমানীকেও দেখেছি, যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে, জামিনে আছেন মাসুদ কামাল। একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে, সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক নেতাকর্মী আছে, এটা উনিও বললেন। তারা তাহলে কি করবে এখন? তাদেরকেও তো আপনি কোনো দল করতে দেবেন না, তো তারা কি করবে? তাদের তো একটা দল করার ইচ্ছা আছে। বিএনপি যেমন বলেছে যে এখন আসতে পারে আওয়ামী লীগের, মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে, যারা কোনো অপরাধের সাথে জড়িত না, তো তারা তো বিএনপিও করতে পারে। জি বলবেন। তারা বিএনপি করতে পারে, তারা জামাত করতে পারে, তারা এনসিপিও করতে পারে, তারা কিছুই না করতে পারে, সেটা কিন্তু তাদের চয়েস। কিন্তু আমার কথা হলো কি, আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম? আমি বারবার সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটা দলগত অপরাধ, আমি কিন্তু ওভাবে দেখি না। আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে। দেখেন, আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই। আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার কথাটা হলো কি, দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল, এই দলের
লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয়। 71 সালে জামাতে যে লিডারশিপ ছিল, সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে। এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে, এখন জামাত আবার আরেক রকম কাজ করতেছে। জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু না। এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো 96 সালে ক্ষমতা ছিল, 96 সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই। আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় 2001 সালে ক্ষমতা হস্তান্তর করছিল। বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই, আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর। একবার আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগ পরের বার বিরোধিতা করে নাই। তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে, 71-এর আওয়ামী লীগ, 96-এর আওয়ামী লীগ, 2014-এর আওয়ামী লীগ এক না, 2024-এর আওয়ামী লীগও একটা। কেন না? এক না হলো নেতৃত্বের কারণে এক না। আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে। 2024 এবং 1996 এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না কিন্তু, কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে। আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের এই গত 15 বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে, নির্যাতিত হয়েছে, তার হিসাব কেউ করছে? করে নাই কিন্তু প্রচুর হয়েছে। এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক, তার জন্য আপনি কি রাখলেন? তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই, তোমার যে গঠনতন্ত্রের উপর ভিত্তি করে তুমি দল করছো, এইটাই নিশ্চয়, এটাই খারাপ। কথাটা কি সত্য? শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না। আপনি প্রত্যেকটা লোক, যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে, অন্যায় করেছে, প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন, আমার কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে এই 300 এমপি, 350 এমপি, 3 দফায় ধরেন 900 এমপি ধরলাম আমি, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা, আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা, আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা, আপনি সবগুলিকে আনেন। সবগুলি আনলে 10,000 হবে না, ধরলাম 1 লাখ হলো, 1 লাখ হোক, 1 লাখ লোক খারাপ। আপনি 1 লাখ খারাপ লোকের জন্য 1 কোটি লোকের একটা সংগঠনকে শেষ করে দিবেন? এইটা হলো, এটা যে করছেন। আমি একটা কথা বলি আপনাকে, ফ্যাসিবাদ, স্বৈরাচার, পার্থক্যটা কি? এটা তো না বোঝার কোনো বিষয় না। স্বৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে, ফ্যাসিবাদ কি করে? বিভিন্ন রকম কালা কানুন, আইন, কালো আইন দিয়ে তারা তাদের কাজটা করে নেয়। এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা, এটা এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি। আমরা বলছি, আপনি যে কথা শুনতে বললেন, আমি অনেকগুলি কথা বলি এখানে, দেখেন আপনি শুনতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে। এরা তো প্রতিদিন বৈষম্য, এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে। নাই বলেন, তাদের জন্য পানি আসে, ওয়াসা পানি দেয়, তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য, আর শিক্ষকদেরকে বিতাড়িত করার জন্য গরম পানি ছুটায়, জল কামান ইউজ করে। তো এর বৈষম্য, এগুলো বৈষম্য না। যখন হাসনাত আব্দুল্লাহ বললো আমরা 1 ঘন্টার আলটিমেটাম দিলাম, তখনই তো আমার বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচন, মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। কিন্তু আমি জীবনে আমি মাসুদ কামাল, আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ কখনো 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে 1 ঘন্টার মধ্যে কিছু একটা হবে। কিন্তু বোঝাই যাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি সমস্যা বলছি না, এটা তারা করছে, করতে পারে, ক্ষমতা আছে, হয়ে গেছে, যুক্তি আছে, সবই আছে, তারা যুক্তি আছে, কুযুক্তি আছে, সব আছে, আমার কোনো আপত্তি নাই। আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন, কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন? আমার খালি এটাই দুঃখ, আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি, সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন? আমার দুঃখটা গেলে এখানেই, আর কোনো দুঃখ নাই। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এতে আমার কিছু আসা যায় না। আমি তো আওয়ামী লীগ করি না রে ভাই, আমার কোনো বিপদ নাই। কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না, যে করে সে বুঝবে। সে কেন একদিন হাসিনাকে সরাতে পারে নাই, এটা তারও সমস্যা আছে। সে মায়ের খাইছে, তাও তো হাসিনার বিরুদ্ধে যে মানে বুক ফুলে দাঁড়াতে পারে নাই, কেন পারে নাই, তারও সমস্যা আছে।
তারও কিছু ভোগ করতে হবে, করুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি যে এই সরকারের গায়ে যে একটা কালিমা লেপন হয়ে গেল, এই সরকার এই কাজটা কেন করলো? কারণ আলটিমেটলি কিন্তু এটা পরে আলোচনা হবে। এবং বিএনপি দেখেন কি করলো, এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো। সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি, কিন্তু বিএনপি কিন্তু গায়ে কাইটা লাগাইলো না। কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন নেই, আমার টেনশন হলো এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার, তাদের ভূমিকাটা এমন কেন হলো? আমি এই জায়গাটা আমাকে আপত্তি, আর কিছু না। আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন, আদেশ আইন আছে, কালো আইন তো বাতিল হয় নাই, কাজে আইনে আপনি প্রয়োগ করতেই পারেন, কোনো সমস্যা নাই, করেন আপনারা। কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি, দেশে আলোচনা হবে, বিদেশে আলোচনা হবে। জাতিসংঘে রিপোর্ট দিয়ে গেছে, ওখানে গিয়ে তারা বলে না এইগুলির ব্যাপারে, যে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধের ব্যাপারে তারা তো একটা অপিনিয়ন দিয়ে গেছে। ওদের অপিনিয়ন মানতে হবে, এরকম কোনো আইন নাই। কিন্তু আমি ওগুলো বলছি না, আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেক্সিবল হতে চাই। কিন্তু আমার কোশ্চেন হলো সরকার কেন এই ফাঁদে পা দিল? দরকার ছিল না। আরো আগে দেখেন, আরো আগে প্রধান উপদেষ্টা কমপক্ষে আমি 3টা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি বলতে শুনছি, উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। ডক্টর ইউনূসের মুখ থেকে 3বার উচ্চারিত হয়েছে, কমপক্ষে, বেশি হতে পারে, আমি 3বার শুনছি, হয়েছে তো। এখন যদি তাকে জিজ্ঞাসা করে, ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি তো বলছিলেন আগে, তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায়িত্ব পাবে, বলবে যে ওরা সবাই চাইছে গণদাবির প্রশ্ন, তাহলে আমি ওই তর্কের খাতিরে প্রশ্ন, ধরেন আমি একটা কুতর্কই করতেছি, ধরা যাক। সেটা হলো যে যখন উনি যেদিন উনি বললেন, ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না?